হ্যালো আমার প্রিয় মানুষগুলো, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। প্রতিদিনের দৌড়ঝাঁপ, কাজের চাপ আর একঘেয়েমির মাঝে একটু গল্প যদি মনটা হালকা করে দেয়, সেটাই আমার চাওয়া। অর্কের বয়স ২৯, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শহরের নামী একটি আইটি কোম্পানিতে কাজ করে। বাইরে থেকে অর্ককে দেখলে খুব সাধারণই মনে হবে, শান্ত স্বভাব, কম কথা বলা, নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত টান আছে মানুষের প্রতি, বিশেষ করে পরিণত বয়সের নারীদের প্রতি। বিষয়টা সে নিজেও পুরো বোঝে না, শুধু জানে কিছু চোখ, কিছু হাসি তাকে অকারণেই নাড়া দেয়। অর্কের বাড়ি রায়পাড়া এলাকায়, পুরনো কিন্তু সাজানো গোছানো এক পাড়া। এই পাড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে সবাই সবাইকে চেনে। পাশের বাড়িতেই থাকে মিতালি, বয়স ৩৪-এর কাছাকাছি। এক ছেলে আছে, নাম নীল। মিতালির স্বামী অয়ন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকে। মিতালি খুব বেশি সুন্দরী নন, কিন্তু তার চোখে একটা গভীরতা আছে। সেই চোখে তাকালে মনে হয় মানুষটা অনেক কিছু লুকিয়ে রেখেছে। হাসিটা শান্ত, কথাবার্তায় ভদ্রতা। অর্কের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি কখনো, দেখা হলে শুধু কুশল বিনিময়, এটুকুই। তবু অর্ক লক্ষ্য করেছিল, প্রতিদিন সকালে বা বিকেলে ছাদে কাপড় মেলতে এলে মিতালির উপস্থিতিটা আলাদা করে চোখে পড়ে। কোনো অশালীনতা নেই, কোনো বাড়াবাড়ি নেই, তবু কোথাও একটা অর্কের মন আটকে যায়। একদিন সকালে অফিসে যাওয়ার তাড়া। এমন সময় অর্কের মা জানালেন, আজ আধার সংক্রান্ত একটা কাজ আছে, বিকেলের আগে শেষ হবে না। অর্ক একটু বিরক্ত হলো, কারণ অফিসে সকালের মিটিং ছিল। অনেক বুঝিয়ে শেষে ঠিক হলো সে দুপুরের দিকে গিয়ে কাজটা সামলাবে। অফিসে পৌঁছতে দেরি হলো সেদিন। ডেস্কে বসে কাজের মধ্যে ডুবে থাকলেও মনটা কেমন যেন অস্থির ছিল। দুপুরের দিকে বেরিয়ে গেল সে। আধার অফিসের সামনে পৌঁছে দেখে বিশাল লাইন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পরিচিত একটা কণ্ঠ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখে মিতালি দাঁড়িয়ে, হালকা নীল রঙের শাড়ি, চুল আলগো করে বাঁধা। অর্ককে দেখে একটা সৌজন্যমাখা হাসি দিল সে। অর্কও মাথা নেড়ে হাসল। লাইনটা খুব ছোট ছিল না, জায়গাও কম, সবাই খুব কাছাকাছি দাঁড়িয়ে। মিতালির গায়ের হালকা সুগন্ধ বাতাসে মিশে আছে। অর্ক চেষ্টা করছিল স্বাভাবিক থাকতে। দু একটা সাধারণ কথা হলো, নীল কেমন আছে, কাজকর্ম কেমন চলছে, এইসব। কথা বলার সময় অর্ক লক্ষ্য করল মিতালির কণ্ঠ একটু ধীর, চোখ দুটো মাঝে মাঝেই এড়িয়ে যাচ্ছে। লাইনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অর্কের কাঁধ আর মিতালির হাত অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে গেল। মিতালি কিছু বলল না, শুধু একবার সামান্য সরে দাঁড়ালো, আবার আগের জায়গাতেই ফিরে এলো। অর্ক বুঝতে পারল না এটা অনিচ্ছা না পরিস্থিতির বাধ্যবাধকতা। কাজ শেষ হতে বেশ খানিকটা সময় লাগলো। বাইরে বেরিয়ে দুজন একসঙ্গে হাঁটতে শুরু করলো পাড়ার দিকেই। কথা কম, নীরবতাই বেশি। মোড়ের কাছে এসে মিতালি বলল সে রিকশা নেবে, নীলকে আনতে হবে। অর্ক শুধু বলল, আচ্ছা। মিতালি রিকশায় উঠে যাওয়ার আগে একবার তাকালো। সেই দৃষ্টি অর্ক অনেকক্ষণ ভুলতে পারল না। সেদিন রাতে অর্ক অনেক দেরি পর্যন্ত ঘুমোতে পারেনি। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু একটা সাধারণ দিন ছিল না, কোথাও যেন কিছু একটা শুরু হলো, যার নাম সে এখনও দিতে পারছে না। পরের দিন সকালটা অর্কের কাছে অন্যরকম লাগছিল। ঘুম ভাঙার পর থেকেই মাথার ভেতর বারবার ফিরে আসছিল কালকের সেই ছোট্ট মুহূর্তগুলো। ভিড়ের মধ্যে হালকা ছোঁয়া, মিতালির চোখের এড়িয়ে যাওয়া দৃষ্টি, আর রিকশায় ওঠার আগে শেষবার তাকানোটা। অর্ক নিজেকে বোঝাতে চাইল এগুলো আসলে কিছুই না, কিন্তু মনটা কথা শুনল না। অফিসে পৌঁছে সে কাজের মধ্যে ঢুকে পড়তে চাইল। ইনবক্সে মেল, টাস্ক লিস্ট, ক্লায়েন্টের নোট, সব কিছুই ছিল নিয়ম মাফিক, তবু কিবোর্ডে হাত রাখলেই মনে হচ্ছে সে অন্য কোথাও আছে। এমন সময় ডেস্কের পাশে এসে দাঁড়ালো তার টিমের সিনিয়র সদস্য নীরা আপু। নীরা আপুর বয়স ৩৬-এর কাছাকাছি, আত্মবিশ্বাসী, স্মার্ট, কথা বলার ধরন একদম স্পষ্ট। অফিসে সবাই তাকে সম্মান করে। ওনার স্বামী কাজের জন্য কয়েক মাসের ট্রেনিংয়ে দেশের বাইরে। নীরা আপু একাই থাকেন, একথা অর্ক জানে, কারণ কখনো কখনো অফিসের বাইরে জরুরি কাজে কাউকে দরকার হলে নীরা আপু নিজেই বলে দেন, আমি একাই ম্যানেজ করি, চিন্তা নেই। নীরা আপু হালকা হাসি দিয়ে বললেন, অর্ক, কালকের কথা ভুলে যেও না কিন্তু। আমার বাসার এসিটা আজও আচরণ করছে, শনিবার একটু সময় বের করতে পারবে? একটা শোরুমে যাব, তোমার টেকনিক্যাল মাথাটা দরকার। অর্ক একটু থমকে গেল। শনিবার মানেই তার কাছে অন্য একটা ভাবনা। কাল রাতে মিতালির চোখের কথা ভেবে ঘুম হয়নি, আর আজ সকালে নীরা আপু বলছেন শনিবার সময়। অর্ক কৌশলে বলল, আমি চেষ্টা করব আপু, তবে শনিবার সকালে আমার একটু পারিবারিক কাজ আছে, বিকেলের দিকে হলে ভালো হয়। নীরা আপু হেসে বললেন, বিকেলেই চলবে, ডিনারও একসাথে করে ফেরা যাবে।
ডিনার শব্দটা শুনে অর্কের বুকের ভেতর কেমন যেন চাপ পড়ল। সে মাথা নেড়ে সম্মতি দিল। কথা শেষ করে নীরা আপু চলে গেলেন। অর্ক আবার মনোযোগ দিতে চাইল, কিন্তু ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করল। নাম দেখেই সে চমকে উঠল। মিতালি। অর্ক এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে শান্ত গলায় মিতালি বলল, অর্ক, ব্যস্ত আছো? অর্ক দ্রুত বলল, না বলো, সব ঠিক আছে। মিতালি একটু থেমে বলল, কালকের লাইনে কথা হচ্ছিল না ঠিকমতো। নীলের স্কুলে নতুন করে অনলাইন ক্লাস আর প্র্যাকটিস শুরু হয়েছে। একটা ল্যাপটপ দরকার হবে। আমি বুঝি না তো কোনটা ভালো হবে, তুমি যদি একটু গাইড করো। অর্কের মুখে হাসি চলে এলো। সে বলল, অবশ্যই, তুমি চাইলে আমি কিছু অপশন পাঠিয়ে দিচ্ছি। বাজেট কেমন ভাবছো? মিতালি একটু অস্বস্তির মতো হেসে বলল, আসলে অয়ন এখন খুব ব্যস্ত। ওকে জিজ্ঞেস করলে শুধু বলে পরে দেখব, আর পরে আর দেখা হয় না। বাজেটটা মাঝামাঝি ধরো। অর্ক বলল, ঠিক আছে, আমি কনফিগারেশন পাঠিয়ে দিচ্ছি, আর চাইলে দোকানটা কোথায় কিভাবে কিনবে সব বুঝিয়ে দেব। মিতালি আবার একটু থেমে বলল, ওটাই তো, আমি একা গেলে ভয় লাগে না, কিন্তু এত কিছু বুঝতে পারি না। যদি তুমি একদিন একটু সময় বের করে সাথে যাও। অর্কের বুকের ভেতর ধক করে উঠল। তার মাথায় সঙ্গে সঙ্গে হাজারটা ভাবনা। ভদ্রভাবে স্বাভাবিকভাবে থাকতে হবে। সে বলল, হ্যাঁ পারি, শনিবারটা তো আমার অফিস কলিগের একটা কাজ আছে, তবে সময় মিলিয়ে দেখি কোন দিন সুবিধে। মিতালি বলল, রবিবার সকাল, নীলকে পিসির বাসায় রেখে যেতে পারবো, তোমার যদি সমস্যা না হয়। অর্ক এক মুহূর্ত দম নিল। রবিবার সকাল আলাদা একটা সুযোগ, শান্ত সময়, ভিড় কম, কথা বলার অবকাশ বেশি। সে বলল, সমস্যা নেই, তুমি মেসেজ করে সময়টা লিখে দাও, আমি ঠিক চলে আসব। কলটা কেটে গেল। অর্ক কিছুক্ষণ চুপ করে বসে থাকল। তার মাথার ভেতরে একই সাথে দুটো পরিকল্পনা ঘুরছে। শনিবার নীরা আপুর সাথে শোরুম, রবিবার মিতালির সাথে ল্যাপটপ কেনা। দুটোই আলাদা দুনিয়া, আলাদা সম্পর্কের সীমা। আর অর্ক জানে, সীমা না মেনে চললে সব কিছুই উল্টো হয়ে যেতে পারে। সেদিন অফিসে কাজের চাপে সময় কেটে গেল দ্রুত। বিকেলে কফি নিতে গিয়ে কিচেন কর্নারে নীরা আপুর সাথে আবার দেখা হলো। নীরা আপু বললেন, তুমি আজ একটু চুপচাপ গেল, শরীর খারাপ নাকি? অর্ক তাড়াতাড়ি বলল, না আপু, কিছু না, কাজের চিন্তা। নীরা আপু কফির কাপটা হাতে নিয়ে হালকা ভ্রু কুচকে বললেন, তুমি না বেশ রহস্যময়ী হয়ে যাচ্ছ দিন দিন। অর্ক হাসার চেষ্টা করল। সে জানে এটা স্রেফ মজা, কিন্তু তার ভেতরে একটা অস্বস্তি কাজ করল। এই শহরের সম্পর্কগুলো কাঁচের মতো, সামান্য ভুল হলেই ফাটল ধরে যায়। শনিবার এলো। বিকেলে নীরা আপু নিজেই গাড়ি নিয়ে অফিসের সামনে দাঁড়ালেন। অর্ক উঠল। গাড়ির ভেতর এয়ার ফ্রেশনারের গন্ধ, নীরা আপুর পারফিউম, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। নীরা আপু বললেন, শুনেছি তুমি টেক গ্যাজেট খুব জানো, আজ আমাকে বাঁচাবে। অর্ক বলল, আমি চেষ্টা করব। শোরুমে গিয়ে এসি দেখা, মডেল কম্পেয়ার, অফার সব কিছুতেই অর্ক সাহায্য করল। নীরা আপু খুশি। কেনা শেষ হতে হতে রাত হয়ে গেল। বেরিয়ে নীরা আপু বললেন, এখন ডিনার না করলে আমি কিন্তু ছাড়ব না। অর্ক মাথা নেড়ে বলল, চলো। রেস্টুরেন্টে বসে কথা চলছিল, অফিস, কাজ, সাধারণ জীবন নিয়ে। মাঝে মাঝে নীরা আপু এমনভাবে তাকাচ্ছিলেন যেন অর্কের ভেতরের ভাবনা পড়তে চান। অর্ক নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, কারণ কাল রবিবার, কাল সকালেই তার মিতালির সাথে যাওয়ার কথা। রাতে বাসায় ফিরে অর্ক শুয়ে পড়ল। ঘুম আসছিল না। ফোন খুলে দেখল মিতালির মেসেজ, কাল সকাল 10টা, আমি গেটের সামনে থাকব। অর্ক শুধু লিখল, ঠিক আছে। তারপর অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। মনে হচ্ছিল আগামীকালের সকালটা তার জীবনের একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দিতে পারে, যেটা বাইরে থেকে খুব সাধারণ দেখা যাবে, কিন্তু ভেতরে ভেতরে বদলে দেবে অনেক কিছু। রবিবার সকালটা অর্ক খুব ভোরেই জেগে উঠল। অদ্ভুতভাবে মনটা শান্ত, আবার ভেতরে ভেতরে টান টান। আয়নায় তাকিয়ে নিজের চেহারা ঠিকঠাক পড়ল। খুব বেশি সাজগোজ নয়, সাধারণ শার্ট, জিন্স, ঘড়ি। শুধু মনে হলো আজ যেন তাকে অকারণেই বেশি সতর্ক থাকতে হবে। ঠিক 10টার কিছু আগে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো সে। কয়েক মিনিট পর দূর থেকে মিতালিকে দেখা গেল। হালকা রঙের সালোয়ার কামিজ, কাঁধে ছোট ব্যাগ, চুলটা খোলা না রেখে গুছিয়ে বেঁধেছে। কাছে এসে মিতালি হাসল, কিন্তু সেই হাসির মধ্যে একটা চাপা উদ্বেগ ছিল। লেট হয়নি তো? মিতালি বলল। অর্ক বলল, না, আমি একটু আগেই এসেছি। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল। বাজারের দিকে যেতে হলে মোড় পেরিয়ে প্রধান রাস্তায় উঠতে হয়। রাস্তায় রবিবারের সকাল, লোক কম,
গাড়িও কম। কথা শুরু হলো ছোট ছোট বিষয় দিয়ে। নীলের পড়াশুনো, স্কুলের নতুন নিয়ম, অনলাইন ক্লাস সবই চলছিল স্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু অর্ক টের পাচ্ছিল মিতালির কণ্ঠ কখনো কখনো থেমে যাচ্ছে, যেন কিছু বলতে চায় আবার বলতে পারছে না। দোকানে পৌঁছে অর্ক প্রথমেই ল্যাপটপগুলো দেখাতে শুরু করলো। কনফিগারেশন, র্যাম, স্টোরেজ সব কিছুতে মিতালি মন দিয়ে শুনছিল। মাঝে মাঝে প্রশ্ন করছিল, এটা নিলে কি ওর গেম চলবে? ক্যামেরাটা ভালো হবে তো? অর্ক ধৈর্য ধরে বুঝিয়ে দিচ্ছিল। দোকানদারও একটু বেশি উৎসাহ দেখাচ্ছিল, কারণ অর্ক কথাবার্তা ভালো বোঝে। কিছুক্ষণ পর মিতালি একটা মাঝারি দামের ল্যাপটপে চোখ আটকালো। বলল, এইটাই কি ঠিক হবে? অর্ক বলল, হ্যাঁ, এটা নিলে অনেক দিন নিশ্চিন্ত, আর সার্ভিসও ভালো। মিতালি একটু নরম গলায় বলল, তাহলে এটাই করি। কাজ প্রায় শেষ। বিলিংয়ের সময় মিতালি ফোন বের করল, সম্ভবত অয়নকে কল করবে ভেবে, কিন্তু কলটা দিল না। শুভ স্ক্রিনটা দেখে কিছুক্ষণ চুপ থাকল। অর্ক দেখল মিতালির হাতটা সামান্য কাঁপছে। অর্ক আস্তে করে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? মিতালি যেন ধরা পড়ে গেল এমনভাবে হাসল। হ্যাঁ, ঠিকই আছে। বাইরে বেরিয়ে দুজন হাঁটছিল। অর্ক লক্ষ্য করল মিতালি আজ অন্য দিনের তুলনায় বেশি চুপ। একসময় মিতালি নিজেই বলল, অয়ন এখন খুব ব্যস্ত। আগে এত দেরি করে ফিরত না। এখন বাড়ি ফিরলে মনে হয় আমি আর নীল যেন রুটিনের বাইরে পড়ে গেছি। অর্ক কিছু বলল না সঙ্গে সঙ্গে। এই ধরনের কথায় তাড়াহুড়ো করে কিছু বলা বিপজ্জনক। সে শুধু বলল, ব্যস্ততা তো হয়, কিন্তু কথা বললে সব সহজ হয়। মিতালি হালকা হাসল, কিন্তু চোখে হাসি এলো না। কথা বলার সময়ই তো পাই না। আমি কিছু বলতে গেলেও বলে, এখন না, পরে। আর সেই পরে আর আসে না। এই কথাটা বলার পর মিতালি হঠাৎ থেমে গেল। রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান। মিতালি বলল, তোমার সময় হলে একটু বসি, সকাল থেকে কিছু খাইনি। অর্ক বলল, চলো। চায়ের দোকানের বেঞ্চে বসে দুজন চা অর্ডার করল। চারপাশে কয়েকজন লোক, কিন্তু কেউ তাদের দিকে খেয়াল করছে না। তবু মিতালি বারবার চারদিকে তাকাচ্ছিল, যেন পরিচিত কেউ দেখে ফেলবে এই ভয়। অর্ক সেটা বুঝে বলল, এখানে তো বেশ ফাঁকা, চিন্তা করো না। মিতালি চা হাতে নিয়ে বলল, চিন্তা করি না, শুধু অভ্যেস হয়ে গেছে। পাড়ায় কথা খুব দ্রুত ছড়ায়, জানো তো? অর্ক মাথা নেড়ে বলল, হ্যাঁ। কিছুক্ষণ চুপচাপ। তারপর মিতালি খুব আস্তে বলল, কাল আধারের লাইনে ভিড় ছিল বলে কাছাকাছি দাঁড়াতে হচ্ছিল। আমার খুব অস্বস্তি হচ্ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম তুমি টের পাচ্ছ। অর্কের বুকের ভেতর হালকা ঝাঁকুনি হলো। সে সাবধানে বলল, ভিড়ে এমন হয়, আমি খেয়াল রাখার চেষ্টা করেছি। মিতালি চোখ নামিয়ে বলল, তুমি ভদ্র ছিলে বলেই বলছি, অনেকেই ভদ্র থাকে না। এই একটা লাইন অর্ককে অন্যভাবে ভাবিয়ে দিল। মিতালি হয়তো ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করে, কিন্তু প্রকাশ করে না। অর্ক বলল, তোমার অস্বস্তি হলে তুমি বলবে, আমি যেন কোনোভাবেই তোমাকে অস্বস্তিতে না ফেলি। মিতালি একটু অবাক হয়ে তাকালো, তারপর খুব ছোট করে বলল, থ্যাংক ইউ। চা শেষ করে তারা উঠল। মিতালি বলল, এখন আমাকে নীলকে নিয়ে ফিরতে হবে, পিসির বাসা থেকে আনব। অর্ক বলল, চলো, আমি তোমাকে মোড় পর্যন্ত দিয়ে দিচ্ছি। হাঁটতে হাঁটতে মিতালি আচমকা বলল, তুমি আজ সাহায্য না করলে আমি পারতাম না, সত্যি। অর্ক বলল, এটা তো এমন কিছু না। মিতালি থামল, কণ্ঠটা একটু নরম, একটু দ্বিধায় ভরা। তবু তোমার জন্য আমার একটা খাওয়া প্রাপ্য থাকল। অর্ক হাসল, কিন্তু সেই হাসির ভেতরে অনেক কথা লুকিয়ে রইল। থাক, পরে দেখা যাবে। মিতালি রিকশায় উঠল। যাওয়ার আগে একবার তাকালো, গতবারের মতোই, কিন্তু এবার দৃষ্টিটা বেশি স্থির। অর্ক দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রিকশা দূরে মিলিয়ে যাওয়ার পরও তার মাথার ভেতর কথাগুলো ঘুরতে লাগল। তুমি ভদ্র ছিলে, অনেকেই ভদ্র থাকে না। বাড়ি ফিরতেই অর্ক দেখল ফোনে নোটিফিকেশন, নীরা আপুর একটা মেসেজ। কাল এসি ইনস্টল হবে, তুমি কি একটু বাসায় এসে দেখে যেতে পারবে? আমি একা থাকব, লোকজন আসবে, তুমি থাকলে ভালো লাগবে। অর্ক স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রবিবারের সকালটা মিতালির সাথে শেষ হলো, আর এখন সোমবারের দরজা খুলে দিচ্ছে নীরা আপুর অনুরোধ। দুই দিক থেকে টান, দুইটারই ভাষা আলাদা, ইঙ্গিত আলাদা, আর অর্ক জানে একটা ভুল সিদ্ধান্ত সব কিছু এলোমেলো করে দিতে পারে। অর্ক স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নীরা আপুর মেসেজটা খুব সাধারণ মনে হলেও ভেতরে একটা আলাদা চাপ তৈরি করছিল। আমি একা থাকব, লোকজন আসবে, তুমি থাকলে ভালো লাগবে। সে রিপ্লাই করল, ঠিক আছে আপু, অফিস থেকে বেরিয়ে এসে তোমার বাসায় ঢুক মেরে যাব।
সোমবার সকালটা কাজে ভরে গেল। মিতালির কথাগুলো বারবার মনে আসছিল, আবার নীরা আপুর মেসেজও মাথায় ঘুরছিল। অর্ক নিজের ভেতরেই সিদ্ধান্ত নিল, যাই হোক সীমা ঠিক রেখে চলতে হবে। সাহায্য করা আর সুযোগ নেওয়া এক জিনিস নয়, অন্তত সে নিজেকে এই কথাটা বিশ্বাস করাতে চাইল। বিকেল গড়িয়ে সন্ধে। অফিস থেকে বেরিয়ে নীরা আপুর ফ্ল্যাটের দিকে রওনা হলো অর্ক। বিল্ডিংটা নতুন, গার্ডের কড়াকুড়ি আছে। লিফটে উঠতেই ফোন এলো নীরা আপুর। তুমি এসে গেছো? নীরা আপু জিজ্ঞেস করলেন। লিফটে উঠলাম আপু, ডোরটা খোলা আছে, সোজা ভেতরে এসো। দরজা ঠেলে ঢুকতেই অর্ক টের পেল ঘরের ভেতর ঠান্ডা আর হালকা সুগন্ধ। নীরা আপু লিভিং রুমে দাঁড়িয়ে, সাধারণ বাসার পোশাক কিন্তু গুছানো, মুখে হাসি তবে চোখে ক্লান্তির ছাপ। বসো, আমি একটা জুস দিচ্ছি। অর্ক বলল, না আপু, দরকার নেই। নীরা আপু হাসলেন। এত সিরিয়াস কেন? আজ তো শুধু এসি ইনস্টল। ঠিক তখনই ডোরবেল। দুজন টেকনিশিয়ান ঢুকল। তারা এসি নামালো, দেয়ালে কাজ শুরু করলো। অর্ক পাশে দাঁড়িয়ে দেখছিল ভালোভাবে বসছে কিনা, পাইপিং ঠিক হচ্ছে কিনা। নীরা আপু মাঝে মাঝে পানি, টুলস এগিয়ে দিচ্ছিলেন। কাজের ফাঁকে নীরা আপু খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা তুললেন। তোমার বাড়ির পাশেই কি সেই মিতালি আপু থাকে? অর্ক একটু চমকালো, কিন্তু মুখে স্বাভাবিক রাখল। হ্যাঁ থাকে। কেন আপু? নীরা আপু কাঁধ ঝাঁকালেন। না, এমনি একবার তোমাকে ওর সাথে কথা বলতে দেখেছিলাম রাস্তায়, ভালো মানুষ মনে হলো। অর্ক বুঝতে পারল কথাটা হালকা হলেও এর ভেতরে একটা নোট আছে। অফিসের মানুষজন চোখ কান খোলা রাখে। সে বলল, পাড়ার আপু, ওর ছেলের নীলের জন্য একটা ল্যাপটপ কিনতে সাহায্য করলাম। নীরা আপু মুচকি হাসলেন। তুমি বেশ দায়িত্বশীল। অর্ক হেসে ফেলল। দায়িত্বশীল না হলে তো অফিসেই টিকতে পারতাম না। এসি বসানো শেষ হলো। টেকনিশিয়ানরা ট্রায়াল দিয়ে চলে গেল। ঘরে হঠাৎ নিস্তব্ধতা। নীরা আপু সোফায় বসে পড়লেন, দীর্ঘশ্বাস ছাড়লেন, যেন অনেকক্ষণ ধরে একটা চাপ ধরে রেখেছিলেন। তুমি না থাকলে আমি অস্বস্তিতে থাকতাম, নীরা আপু বললেন। লোকজন আসে, কথা বলে, আমি একা থাকি তো। অর্ক বলল, ঠিকই তো, তাই তো এসেছি। নীরা আপু একটু থেমে বললেন, অর্ক, তোমার কি কখনো মনে হয় অনেক লোকের মাঝে থেকেও একা লাগে? অর্ক চুপ করে গেল। প্রশ্নটা সরাসরি, কিন্তু উত্তরটা সাবধানে দিতে হবে। সে বলল, হয় আপু, বিশেষ করে যখন মাথায় অনেক কিছু থাকে। নীরা আপু হাসলেন, তবে সেটা হাসি না, এক ধরনের মৃদু স্বীকারোক্তি। আমারও হয়। মানুষ ভাবে আমি শক্ত, অফিসে তো সবাই তাই দেখে, কিন্তু বাসায় এসে একদম চুপচাপ হয়ে যায় সব। অর্ক বুঝতে পারল কথার স্রোত অন্যদিকে যাচ্ছে। সে কথাটা হালকা রাখতে চেষ্টা করল। আপু, এটা নর্মাল, তুমি ব্যস্ত থাকো তাই হয়তো বেশি লাগে। নীরা আপু টেবিলের ওপর রাখা চাবিটা ঘুরাতে ঘুরাতে বললেন, ব্যস্ততা কখনো কখনো ঢাল হয়ে যায় সব কিছুর থেকে বাঁচতে। এই কথাটা বলে নীরা আপু প্রথমবার অর্কের দিকে একদম স্থির চোখে তাকালেন। অর্ক চোখ সরালো না, কিন্তু নিজের ভেতর কেমন অস্বস্তি অনুভব করল। সে জানে এখানে একটা সীমানা আছে, সে যদি ভুল পড়ে সব কিছু ভেঙে যাবে। ঠিক তখনই অর্কের ফোন ভাইব্রেট করল। স্ক্রিনে ভেসে উঠল মিতালি। অর্ক দ্রুত ফোনটা ধরল না। কয়েক সেকেন্ড পর কলটা মিসড হলো। সঙ্গে সঙ্গে মেসেজ এলো, তুমি কি একটু সময় পাবে? নীলের ল্যাপটপটা অন করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে। অর্কের মাথা আরও ভারী হয়ে গেল। একদিকে নীরা আপু একা, ক্লান্ত, কথার ভেতরে ভাঙা সুর। আরেকদিকে মিতালি, যার চোখে চাপা অভিমান আর যে সাহায্য চাইছে একটা সত্যিকারের প্রয়োজন থেকে। নীরা আপু ফোনের ভাইব্রেশন বুঝতে পেরে বললেন, তোমার বাড়ি থেকে কল? অর্ক বলল, পাড়ার, ল্যাপটপের ব্যাপার। নীরা আপু হালকা হাসলেন। তুমি যাও, কাজ হলে চলে যাও, আমি ঠিক আছি। অর্ক উঠে দাঁড়ালো। আপু, কিছু দরকার হলে আমাকে বলবে। দরজার দিকে এগোতেই নীরা আপু বললেন, অর্ক, একদিন তোমার সাথে খুব আরাম করে কথা বলতে ইচ্ছে করে, অফিসের বাইরে, মানুষের মতো। অর্ক থেমে গেল এক সেকেন্ড, তারপর শান্ত গলায় বলল, সময় হলে নিশ্চয়ই আপু। বাইরে বেরিয়ে লিফটে দাঁড়িয়ে অর্ক মনে মনে বলল, সময় তো আসবেই, কিন্তু কোন দিকে যাবে সেটা ঠিক করাটা সবচেয়ে কঠিন। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে সে মিতালিকে কল দিল। হ্যালো, কি হয়েছে? মিতালির গলায় চাপা তাড়াহুড়ো। তুমি এখন কোথায়?
ওটা অন হচ্ছে, তারপর স্ক্রিন কালো হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, যদি নষ্ট হয়ে যায়। অর্ক বলল, আমি 15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাবো, তুমি চিন্তা করো না, আমি এসে দেখে দিচ্ছি। কল কেটে গেল। অর্ক হাঁটার গতি বাড়ালো। মাথায় শুধু একটাই কথা, আজ রাতটা শুধু টেক সাপোর্ট না, আজ রাতটা কারো বিশ্বাসের পরীক্ষা। আর এই পরীক্ষায় একটুও ভুল করলে গল্পটা অন্যদিকে মোড় নিতে পারে, যেদিকে সে নিজেও নিশ্চিত না যেতে চায়। অর্ক হাঁটার গতি বাড়ালো। মাথায় শুধু একটাই কথা, আজ রাতটা শুধু টেক সাপোর্ট না, আজ রাতটা কারো বিশ্বাসের পরীক্ষা। আর এই পরীক্ষায় একটুও ভুল করলে গল্পটা অন্যদিকে মোড় নিতে পারে, যেদিকে সে নিজেও নিশ্চিত না যেতে চায়। পাড়ায় ঢুকতেই দেখল রাস্তাটা প্রায় ফাঁকা। শীতের রাত, বাতাসে ঠান্ডা ভাব। মিতালির বাড়ির গেটের কাছে পৌঁছতেই সে দেখতে পেল মিতালি দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ভাঁজ, হাতে ল্যাপটপের ব্যাগ। অর্ককে দেখেই সে যেন একটু স্বস্তি পেল। এদিকে এসো, মিতালি বলল। ভেতরে এসে দেখো, আমি কিছু বুঝতে পারছি না। অর্ক এক মুহূর্ত থামল। প্রতিবেশীর চোখ কান এগুলো তার মাথায় আছে, তবু এটা জরুরি কাজ, আর মিতালি নিজেই ডেকেছে। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, চলো দেখি। ভেতরে ঝুঁকতেই অর্ক খেয়াল করল ড্রয়িং রুমটা গোছানো, কিন্তু আজ একটু অগোছালো। নীলের কিছু বই, টেবিলের ওপর চার্জার, একটা খোলা কার্টন। মনে হলো তারা সত্যিই ব্যস্ত ছিল আজ। মিতালি টেবিলে ল্যাপটপটা রাখল। দেখো, অন হয়, তারপর হঠাৎ স্ক্রিন কালো হয়। অর্ক বসে ল্যাপটপ অন করল, বুট লোগো উঠল, তারপর কয়েক সেকেন্ড পর স্ক্রিন অন্ধকার। সে চার্জার, ব্যাটারি, ডিসপ্লে সব সম্ভাবনা মাথায় এনে ধীরে ধীরে চেক করতে লাগল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল এটা বড় কোনো সমস্যা না, সম্ভবত সেটআপের সময় ব্রাইটনেস বা পাওয়ার সেটিংস গড়বড় হয়েছে, অথবা ডিসপ্লে আউটপুট ভুলে চলে গেছে। অর্ক একটু হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক হয়ে যাবে। মিতালি দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তো ভেবেই বসেছিলাম নতুন জিনিস, আর প্রথম দিনেই নষ্ট। অর্ক কিবোর্ডে কয়েকটা শর্টকাট চাপল, সেটিংসে ঢুকে ডিসপ্লে ঠিক করল। স্ক্রিনটা আবার স্বাভাবিক হয়ে উঠল। মিতালির মুখটা যেন আলোকিত হয়ে গেল। আহ, হয়ে গেছে, সে বলল। অর্ক বলল, হ্যাঁ, ছোটখাটো সেটিংসের ব্যাপার। আমি এখন নীলের জন্য ইউজার অ্যাকাউন্ট, প্রয়োজনীয় সফটওয়্যার, ব্রাউজার সেফটি এগুলোও সেট করে দিচ্ছি, যাতে ও সহজে চালাতে পারে। মিতালি চেয়ার টেনে পাশে বসল, খুব কাছাকাছি না, কিন্তু এমনভাবে যেন সব দেখছে, বুঝছে। অর্ক অনুভব করল মিতালির চোখ আজ বেশি কথা বলছে, কৃতজ্ঞতা, ভরসা, আর কোথাও একটা নিঃশব্দ চাপা দুঃখ। কাজ করতে করতে অর্ক বলল, নীল এখন কোথায়? মিতালি বলল, পিসির বাসা থেকে একটু আগেই ফিরল, খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজ সারাদিন ওকে সামলাতে সামলাতে মাথা কাজ করছিল না। অর্ক মাথা নেড়ে বলল, বাচ্চাদের এনার্জি তো আলাদা। মিতালি হালকা হাসল, সেই হাসির মধ্যে ক্লান্তি, তবে উষ্ণতা আছে। একটু থেমে সে বলল, তুমি এত কিছু করে দিলে, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আমি? অর্ক বলল, এগুলো তো সাধারণ ব্যাপার। মিতালি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর আস্তে বলল, সাধারণ না, আমি বুঝি। কেউ সময় দেয়, এটাই বড়। কথাটা অর্কের কানে আলাদা করে বাজল। সময় দেওয়া, এটাই তো সে গত কয়েকদিন ধরে করে যাচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে কি সে অতিরিক্ত কিছু জড়িয়ে ফেলছে? এই প্রশ্নটা তাকে অস্বস্তি দিল। অর্ক কাজ শেষ করে ল্যাপটপটা বন্ধ করল, আবার অন করল। সব ঠিকঠাক। তারপর বলল, হয়ে গেছে, আর সমস্যা হলে মেসেজ দিও। মিতালি উঠল, তারপর রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, চা খাবে? তুমি তো দৌড়ে এসেছ। অর্ক প্রথমে না বলতে চাইল, কিন্তু হঠাৎ মনে হলো না বললে মিতালি অপমানিত হতে পারে। সে স্বাভাবিকভাবে বলল, 1 কাপ হলে খেতে পারি। মিতালি রান্নাঘরে গেল। অর্ক বসে চারপাশটা দেখছিল। দেয়ালে মিলের আঁকা ছবি, একটা ফ্যামিলি ফটো, অয়ন, মিতালি, নীল। ছবিটা দেখে অর্কের ভেতর কেমন একটা সংযমের টান লাগল। এই ঘরের বাস্তবতা আলাদা, এখানে তার প্রতিটা পদক্ষেপের একটা অর্থ আছে। কিছুক্ষণ পর মিতালি চায়ের কাপ নিয়ে এলো। কাপটা টেবিলে রাখতে গিয়ে অল্প একটু হাত কেঁপে গেল, চা প্রায় ছলকে পড়েছিল। অর্ক তাড়াতাড়ি কাপটা ধরে দিল। সরি, মিতালি বলল, আজ মাথাটা ঠিক নেই। অর্ক বলল, তুমি বিশ্রাম নাও, তোমার উপর অনেক চাপ। মিতালি চায়ের কাপ হাতে নিয়ে নিচু গলায় বলল,
চাপ তো আছেই, কিন্তু মানুষকে চাপটা দেখানো যায় না অর্ক। এই প্রথম সে অর্কের নামটা একটু ধীরে, একটু জোর দিয়ে বলল। অর্ক চমকাননি, শুধু মনোযোগ দিল। মিতালি যেন নিজের ভেতরের কথাগুলো অনেক দিন পরে বের করতে চাইছে। অয়ন খারাপ মানুষ না, কিন্তু ওর সময় নেই, আর সময় না থাকলে মানুষটা কাছে থেকেও দূরে হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমি শুধু দায়িত্ব পালন করছি, স্ত্রী, মা, কিন্তু আমি কোথায়? অর্ক বুঝল এই কথার উত্তর দেওয়া খুব সংবেদনশীল। সে কোনোভাবেই বিচার করতে চায় না, শুধু বলল, তুমি যে অনুভব করছো সেটা ভুল না। মানুষের ভালো থাকা দরকার, কথা বলাও দরকার। মিতালি চোখ নামিয়ে বলল, কাকে বলবো? পাড়ার মানুষ, সবাই তো কথা বানাতে বসে আছে। অর্ক একটু থেমে বলল, তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি তো তোমাদের পাশের বাড়িরই, আমি বাইরে বলবো না। মিতালি অর্কের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতার চেয়ে বেশি কিছু ছিল, একটা ভরসা যা একদিনে আসে না। তার চোখের কোণে সামান্য জল জমে উঠেছিল, কিন্তু সে দ্রুত হাসার চেষ্টা করল। ঠিক তখনই বাইরে কারোর গলার আওয়াজ। জানালার পাশ দিয়ে কেউ হেঁটে গেল, সম্ভবত পাশের বাড়ির আন্টি। মিতালি মুহূর্তে সোজা হয়ে বসে পড়ল, চায়ের কাপটা টেবিলে নামিয়ে দিল। পাড়ার লোকজন, মিতালি ফিসফিস করে বলল, ওরা সব শুনে ফেলে মনে হয়। অর্ক দ্রুত বলল, চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। মিতালির মুখটা কেমন যেন বদলে গেল, যেন সে চেয়েছিল অর্ক আরও কিছুক্ষণ থাকুক, আবার ভয়ও পাচ্ছিল। সে শুধু বলল, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আজ আবার কষ্ট দিলাম। অর্ক উঠল, দরজার কাছে এসে বলল, কষ্ট না, তুমি ঠিক আছো তো? মিতালি মাথা নেড়ে বলল, হ্যাঁ। অর্ক দরজা খুলতেই মিতালি খুব নিচু গলায় বলল, অর্ক, একটা কথা। অর্ক থামল, ফিরে তাকালো। মিতালি বলল, তুমি ভদ্রভাবে পাশে থাকো, এটা আমার ভালো লাগে, কিন্তু প্লিজ সব কিছু যেন ঠিক থাকে। অর্ক বুঝল এই কথার ভেতর সীমারেখা টানা আছে, আবার একটা অনুরোধও আছে। সে শান্ত গলায় বলল, ঠিক থাকবে, আমি বুঝি। বাইরে বেরিয়ে অর্ক হাঁটতে লাগল, বুকের ভেতর অদ্ভুত ভার। সে সাহায্য করেছে, এটা সত্যি, কিন্তু সাহায্যের মধ্যে যদি কারোর একাকিত্বের গ্রাণ মিশে যায়, তখন সব কিছু সহজ থাকে না। বাড়ির গেটের কাছে এসে ফোনটা আবার ভাইব্রেট করল। স্ক্রিনে ভেসে উঠল নীরা আপুর নাম। অর্ক এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো, তারপর কল রিসিভ করল। হ্যালো আপু। নীরা আপুর গলা একটু ধীর। তুমি বাসায় পৌঁছেছ? অর্ক বলল, পৌঁছাচ্ছি, কি হয়েছে? নীরা আপু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ বিকেলে তুমি চলে যাওয়ার পর ঘরটা আবার খুব ফাঁকা লাগছে। তুমি কি 5 মিনিট কথা বলতে পারবে? অর্ক নিঃশ্বাস নিল। একদিকে মিতালির বলা শেষ লাইন, সব কিছু যেন ঠিক থাকে, আরেকদিকে নীরা আপুর কণ্ঠে শূন্যতার সুর। অর্ক বুঝতে পারল আজ থেকে তার প্রতিটা হ্যাঁ বা না দুটোরই দাম আছে। অর্ক খুব শান্ত গলায় বলল, হ্যাঁ আপু, বলো। ফোনের ওপাশে নীরা আপু কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর বললেন, তুমি কি এখনই কথা বলতে পারবে? আমি জানি রাত হয়ে গেছে, কিন্তু আজ মনটা খুব ভার। অর্ক হাঁটতে হাঁটতে বলল, আমি গেটের কাছে, বাসায় ঢুকে নি, তারপর কথা বলি। না, বাসায় ঢুকে পড়ে, তোমার যদি অসুবিধা না হয় বিল্ডিংয়ের নিচে একটু দাঁড়াও, আমি বারান্দায় আছি, তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে। মানে ভয় পেও না, শুধু কেমন আছো জানতে। দেখতে শব্দটা শুনে অর্কের ভেতরে হালকা টান পড়ল, কিন্তু সে নিজের মুখে স্বাভাবিক রাখল। ঠিক আছে আপু, আমি 5 মিনিট দাঁড়াচ্ছি। বাড়ির সামনে দাঁড়িয়ে সে চারদিকে তাকালো। পাড়ার রাত, কেউ হাঁটছে, কেউ গেট বন্ধ করছে, কোথাও টিভির শব্দ। অর্ক নিজের বাড়িতে ঢুকল না, শুধু গেটের ভেতরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকল। নীরা আপু ওপাশ থেকে বললেন, অর্ক, তুমি কেমন করে এত শান্ত থাকো? অর্ক বলল, শান্ত তো থাকি না আপু, বাইরে থেকে মনে হয়। নীরা আপু হালকা হাসলেন, বাইরে থেকে সবাইকে ঠিকই লাগে, ভেতরে কে কি আছে সেটা কেউ দেখে না। অর্ক বুঝতে পারল নীরা আপু আজ সত্যিই কথা বলতে চাইছেন। তিনি বললেন, আমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু ও দূরে থাকলে আমি নিজেকে চিনতে পারি না। অফিসে এত মানুষ, মিটিং, টাস্ক সব শেষ করে বাসায় ঢুকলেই মনে হয় আমি একা। একা থাকার অভ্যেসটা আমার নেই। অর্ক ধীরে বলল, একা থাকা কঠিন আপু। নীরা আপু বললেন, কঠিন না,
শূন্য, আর শূন্যতা মানুষকে ভুল কিছু করতে বাধ্য করে। আমি ভয় পাই নিজের কাছেই। অর্ক চমকে উঠল, কিন্তু সে বুঝল নীরা আপু বলতে চাচ্ছেন মানুষ যখন দুর্বল হয় তখন সিদ্ধান্তও দুর্বল হয়। অর্ক কৌশলে বলল, ভয় পেলে তো সাবধানে চলাই ভালো, কথা বললে সহজ হয়। আপনি চাইলে বন্ধুদের সাথে। নীরা আপু মাঝখানে থামিয়ে দিলেন। বন্ধু? অফিসের বন্ধুরা কি সত্যি বন্ধু? ওরা কথা বানাতে ওস্তাদ। একদিন আমি তোমার সাথে 2 মিনিট বেশি কথা বললেই কেউ না কেউ হাসাহাসি শুরু করে। অর্ক বুঝল নীরা আপু সেটা লক্ষ্য করছেন, আর তাতেই চাপটা আরও বেড়েছে। অর্ক বলল, লোকজন তো বলবেই আপু, আমরা যদি ঠিক থাকি কথা থেমে যাবে। নীরা আপু হালকা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক থাকা ব্যাপারটা এত সহজ হলে কি আর এত রাত জেগে তোমাকে ফোন করতাম? অর্ক কিছু বলতে যাচ্ছিল, তখন নীরা আপু বললেন, কাল অফিসে আমার জন্মদিনের কেক কাটবে, অনেকে থাকবে, কিন্তু আমি চাই কাজ শেষে তুমি 5 মিনিট আমার সাথে বাইরে হাঁটো, শুধু হাঁটো, কেউ জানবে না, আমি শুধু একটু নিজেকে স্বাভাবিক করতে চাই। অর্কের মাথায় ঝল। কেউ জানবে না, এই কথাটা বিপজ্জনক, কারণ এই শহরে কেউ না জানলেও সন্দেহটা তৈরি হয়, আর সন্দেহ একটা আগুনের মতো, জ্বলতে শুরু করলে থামানো যায় না। তবু নীরা আপুর কণ্ঠে এমন একটা ভাঙন ছিল যা তাকে না বলতে কষ্ট হচ্ছিল। অর্ক সাবধানে বলল, আপু, হাঁটতে পারি, কিন্তু অফিসের আশেপাশে না, ওখানে লোকজন থাকে। আপনি যদি বলেন আমরা কাছাকাছি একটা জায়গায় যেখানে ভিড় কম। নীরা আপু একটু থেমে বললেন, তুমি এত হিসাব করো কেন? অর্ক শান্তভাবে বলল, কারণ আমি চাই আপনি শান্ত থাকুন, আর আমি চাই কোনো ভুল বোঝাবুঝি না হোক। নীরা আপু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি আসলেই ভালো মানুষ অর্ক, কিন্তু ভালো মানুষদেরই সবাই বেশি টানে। অর্ক হাসল না। এই কথাটা প্রশংসা না, এক ধরনের সতর্কতা। সে বলল, আপু, আপনি বিশ্রাম নিন, কাল কথা হবে। নীরা আপু আস্তে বললেন, তুমি কি আমাকে এড়িয়ে চলবে? অর্ক সঙ্গে সঙ্গে বলল, না, এড়িয়ে না, শুধু ঠিকভাবে। ফোনটা কেটে গেল। অর্ক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর বাসায় ঢুকল। মা জিজ্ঞেস করলেন, কার সাথে কথা বলছিলি এত রাতে? অর্ক বলল, অফিসের কাজ মা। মা আর কিছু বললেন না, কিন্তু অর্ক বুঝল মায়েরও নজর আছে। সে ঘরে এসে শুয়ে পড়ল, চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না। মিতালির কথা সব কিছু যেন ঠিক থাকে। নীরা আপুর কথা, ভালো মানুষদেরই সবাই বেশি টানে। দুটো বাক্য তার মাথার ভেতরে লড়াই করছে। পরদিন অফিসে কেক কাটার আয়োজন হলো। সবাই হাসছে, ছবি তুলছে। নীরা আপু হাসছেন, কিন্তু তার হাসির মধ্যে যেন ছায়া। অর্ক দূর থেকে তাকিয়ে বুঝতে পারল এই হাসির আড়ালে একটা নিঃশব্দ আবেদন আছে। কেক কাটা শেষ হলে নীরা আপু অর্ককে মেসেজ দিলেন, আজ কাজ শেষে 7টায় নিচে। অর্ক হাত কাঁপা অবস্থায় ফোনটা পকেটে রাখল। 7টা মানে অফিস থেকে বেরিয়ে সবাই নিচে নামবে। সে কি করবে? না গেলে নীরা আপু ভেঙে পড়তে পারেন, গেলে লোকজন দেখে ফেলতে পারে। সন্ধে নামল, সবাই বেরোতে শুরু করল। অর্ক জানালা দিয়ে দেখল নীরা আপু লবির দিকে যাচ্ছেন। ঠিক তখনই তার ফোনে আরেকটা নোটিফিকেশন, মিতালির মেসেজ, অর্ক, আজ রাতে অয়ন ফিরছে, তুমি কি একটু আসবে? আমি কথা বলতে চাই, খুব জরুরি। অর্কের বুকের ভেতর ধক করে উঠল। একই সন্ধ্যায় দুদিক থেকে ডাক, একদিকে নীরা আপু, একদিকে মিতালি, আর মাঝখানে সে, অর্ক, যার একটা ভুল সিদ্ধান্তে কারো সংসার ভাঙবে, না হয় কারো সম্মান। অর্ক লিফটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করল, তারপর ধীরে ধীরে একটা নাম সিলেক্ট করল, এবং ঠিক সেই মুহূর্তে কাউকে না জানিয়ে অফিস বিল্ডিং থেকে বেরিয়ে গেল। অর্ক অফিস বিল্ডিং থেকে বেরিয়ে গেল। বাইরে এসে বাতাসটা ঠান্ডা লাগল, কিন্তু মাথার ভেতর আগুনের মতো গরম। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তার সামনে দুটো রাস্তা, দুটো মানুষের ডাক, আর দুটো সম্পর্কের ভিন্ন রকম দায়। ফোনটা হাতে নিয়ে সে প্রথমে নীরা আপুর নামের ওপর আঙুলি রাখল, তারপর থামল। কেউ দেখবে না, এই বাক্যটা তাকে খচখচ করাচ্ছিল। অফিসের আশেপাশে কিছুই গোপন থাকে না, আর নীরা আপুকে আজ যদি সে এমন জায়গায় নিয়ে যায় যেটা পরে ভুল ব্যাখ্যা হয়, তাহলে ক্ষতি শুধু তার নয়, নীরা আপুরও। অর্ক তারপর মিতালির মেসেজটা খুলল, অয়ন ফিরছে, জরুরি কথা। শব্দগুলো পড়েই তার বুকটা কেমন ভার হয়ে গেল।
মিতালি তো তাকে কখনো এমন করে ডাকেনি, আর অয়ন ফিরছে মানে আজকের রাতটাই হয়তো মিতালির জন্য চাপের। সে একবার কল দিল মিতালিকে, রিং গেল কিন্তু ধরল না। আবার দিল, তবু না। অর্ক বুঝল হয়তো সে ব্যস্ত, হয়তো ফোন হাতের কাছে নেই, অথবা সে নিজেই ভয় পাচ্ছে। এবার অর্ক নীরা আপুকে কল করল। ওপাশ থেকে নীরা আপু দ্রুত ধরলেন, তুমি কোথায়? আমি নিচে। অর্ক খুব শান্ত করে বলল, আপু, একটা জরুরি পারিবারিক ব্যাপার হয়ে গেছে, আজ আমি পারবো না, সত্যি বলছি। নীরা আপু কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর গলা নিচু করে বললেন, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? অর্ক বলল, না আপু, কিন্তু আজ না, কাল অফিসে কথা হবে, প্লিজ রাগ করো না। নীরা আপুর গলায় অভিমান ভেসে উঠল, কাল তো আবার লোকজন, কাজ, আমি আজকে শুধু। অর্ক থামিয়ে দিল না, কিন্তু খুব স্পষ্ট করে বলল, আপু, আমি চাই আপনি ভালো থাকুন, তবে এমন কিছু না হোক যাতে আপনি পরে কষ্ট পান। আপনি বাসায় উঠুন, বিশ্রাম নিন। নীরা আপু খুব আস্তে বললেন, তুমি ঠিকই বলো সব সময়, কিন্তু আমার ভালো লাগাটা কি ভুল? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। অর্ক শুধু বলল, ভুল ঠিক নয় আপু, সময় আর পরিস্থিতি, কাল কথা বলি। কলটা কেটে গেল। অর্ক দাঁড়িয়ে রইল, মনে হলো সে একটা বড় চাপ সাময়িকভাবে ঠেলে দিল, কিন্তু চাপ তো থেকেই গেল। সে রিকশা নিল রায়পাড়ার দিকে, মাথায় শুধু একটাই লক্ষ্য, মিতালির কাছে পৌঁছতে হবে, পরিস্থিতিটা বুঝতে হবে। রিকশা চলতে চলতে রাস্তার আলো আধারি চোখে পড়ছিল, কিন্তু অর্কের মন যেন কোথাও আটকে আছে। পাড়ায় ঢুকেই সে দেখল মিতালির বাড়ির গেট আধ খোলা, ভেতরে আলো জ্বলছে, কিন্তু অদ্ভুতভাবে বাড়িটা খুব নীরব। সে গেটের কাছে গিয়ে হালকা ডাকল, মিতালি আপু। কোনো উত্তর নেই। সে আবার ডাকল, তখন ভেতর থেকে আস্তে পায়ের শব্দ, তারপর দরজা খুলে মিতালি বেরিয়ে এলো। মুখটা ফ্যাকাশে, চোখে ভয় আর চাপা কান্নার দাগ। অর্ককে দেখেই সে যেন একটু শক্তি পেল, কিন্তু সেই শক্তি কাঁপা কাঁপা। তুমি এসেছ? মিতালি ফিসফিস করে বলল। অর্ক বলল, কি হয়েছে, তুমি ফোন ধরছিলে না কেন? মিতালি চারদিকে তাকালো, যেন কেউ শুনছে কিনা, তারপর বলল, ভেতরে এসো, কিন্তু খুব সাবধানে। অর্কের বুক ধক করে উঠল। সে ভেতরে ঢুকল। ড্রয়িং রুমে একই ফটো ফ্রেম, একই সোফা, কিন্তু আজ ঘরের বাতাস ভারী। টেবিলের ওপর একটা ছোট ট্রলি ব্যাগ, আর পাশে অয়নের একটা জ্যাকেট, মানে অয়ন সত্যিই ফিরেছে, বা ফিরতে এসেছে। অর্ক শান্ত গলায় বলল, অয়নদা এসেছে? মিতালি মাথা নেড়ে বলল, এসেছিল, আবার বেরিয়েছে, বলেছে আধ ঘন্টার মধ্যে ফিরে আসবে। অর্ক চেয়ারে বসল না, দাঁড়িয়েই বলল, তাহলে জরুরি কথাটা কি? মিতালি হাতের আঙুল জড়ো করে বলল, আজ বিকেলে অয়ন হঠাৎ ফোন করে বলল ও নাকি ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য শহরে, 2 মাসের মধ্যে শিফট করতে হবে। আর বলল, আমি আর নীল যেন আগে চলে যাই, যেন ও পরে সেট করে নিতে পারে। অর্ক বলল, ট্রান্সফার তো চাকরিতে হয়। মিতালি চোখ তুলে তাকালো, সেই দৃষ্টিতে অসহায়তা ছিল। অর্ক, ট্রান্সফার না, ওর কথার ভঙ্গি। ও এমনভাবে বলছিল যেন সিদ্ধান্তটা আগেই হয়ে গেছে। আমি কিছু বলতে গেলেই বলছিল, ড্রামা করো না। অর্কের শরীর শক্ত হয়ে গেল। ও এটা কেন বলল? মিতালি চোখ নামালো। আমি জানি না, হয়তো কেউ কিছু বলেছে, পাড়ার লোক, অফিসের লোক, কে জানে। অর্ক মুহূর্তে বুঝে গেল গুজবের একটা ছায়া কোথাও পড়েছে। সে সাবধানে বলল, তুমি কি আমার নাম বলেছ? মিতালি মাথা নাড়ল দ্রুত। না, আমি আমার নাম একবারও বলিনি। আমি শুধু বলেছি নীলের ল্যাপটপের ব্যাপারে একজন পরিচিত সাহায্য করেছে। তাও ওর মুখটা বদলে গেল। অর্কের মাথা কাজ করতে লাগল। নীরা আপু আজ জন্মদিন, অফিসের লোকজন, চোখ কান সব মিলিয়ে কথার বাজার তৈরি হতে পারে। আর পাড়ায় যদি কেউ দেখে থাকে সে মিতালির বাসায় গিয়েছিল, তাহলে অয়নের মনে সন্দেহ ঢুকে যাওয়া অসম্ভব নয়। মিতালি হঠাৎ বলল, অর্ক, আমি ভয় পাচ্ছি। ও রেগে গেলে কিছু করে ফেলবে এমন না, কিন্তু ও যদি আমাকে নিয়ে, নীলকে নিয়ে চলে যায় আমার মা বাবার কাছে বা অন্য কোথাও, আমি জানি না কি করব। অর্ক বলল, শোনো, আগে শান্ত হও, তুমি একা না, কিন্তু এখনই কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। অয়নদা ফিরে এলে তুমি শুধু বলবে তুমি কথা বলতে চাও, ঝগড়া না। মিতালি ফিসফিস করে বলল, ও
ও কথা শুনবে? ঠিক তখনই বাইরে গেটের ধাতব শব্দ, কেউ ঢুকছে। মিতালির মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত বলল, ও এসে গেছে, তুমি। অর্ক বুঝল এখন এখানে থাকা বিপজ্জনক, তবু মিতালিকে একা রেখে যাওয়াও কঠিন। সে দ্রুত চারদিকে তাকালো। ড্রয়িং রুম থেকে একটা ছোট করিডর, পাশে একটা স্টোর রুমের দরজা আধ খোলা। মিতালি কাঁপা গলায় বলল, প্লিজ, ও যেন তোমাকে না দেখে, তুমি ওইদিকে। বাইরের দরজা খুলে গেল। অয়নের গলার শব্দ ভেসে এলো, মিতালি, তুমি কোথায়? অর্ক নিঃশব্দে একপাশে সরে দাঁড়ালো। মিতালি জবাব দিল, আমি এখানেই। পায়ের শব্দ এগিয়ে আসছে। অয়নের কণ্ঠ এবার আরও কাছে, আরও কঠিন। তুমি আজ এত অস্থির কেন? আর ঘরে কার গন্ধ? অর্কের বুকের ভেতর ধক করে উঠল। মিতালির চোখ দুটো ভয়ে বড় হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে করিডরের লাইটটা ঝাপসা করে কেঁপে উঠল, যেন পুরো বাড়িটাই বুঝে গেছে এখন একটাই ভুলে সবকিছু বদলে যেতে পারে। অয়ন ড্রয়িং রুমে ঢুকল, মুখে ক্লান্তি, কিন্তু চোখে সন্দেহের ছায়া। সে চারদিকে তাকিয়ে আবার বলল, ঘরে কার গন্ধ? আজকে তুমি অদ্ভুত আচরণ করছো। মিতালি দ্রুত নিজেকে সামলে বলল, কোন গন্ধ? আমি তো সারাদিন নীলকে নিয়েছিলাম, হয়তো বাইরের ধুলো আর ল্যাপটপের কার্টুনের গন্ধ। অয়ন তীক্ষ্ণ চোখে তাকালো। ল্যাপটপ? কে কিনল? কে সেট করল? মিতালি এক মুহূর্ত দেরি করল। এই দেরিটাই অয়নের সন্দেহকে আরও ঘনীভূত করল। আমি একা কিনেছি, মিতালি বলল, আর সেটিংস আমি ইউটিউব দেখে করেছি। অয়নের হাসি খুব ছোট, কিন্তু তাতে রাগ ছিল। তুমি ইউটিউব দেখে সব পারো এখন? হাসোও তো খুব আজকাল। করিডরের দিকে অর্ক নিঃশব্দে দাঁড়িয়ে, শরীর শক্ত হয়ে গেছে। তার মাথায় একটাই কথা, এভাবে লুকিয়ে থাকা ভুল। মিথ্যে বাড়লে আগুন বাড়ে, আর মিতালি একা পড়ে যাবে। অয়ন আবার বলল, শোনো, আমি ট্রান্সফার নিয়ে যা বলেছি ওটা ফাইনাল। তুমি আর নীল আগে যাবে, এখানে আর আমার মাথা গরম করার দরকার নেই। মিতালির কণ্ঠ কাঁপল, কিন্তু সে চেষ্টা করল দৃঢ় হতে। অয়ন, ট্রান্সফার হলে আমরা যাব, ঠিক আছে, কিন্তু আগে যাও বললেই তো হয় না। নীলের স্কুল, আমার সব কিছু। আর তুমি হঠাৎ এমনভাবে কথা বলছো কেন? অয়ন টেবিলে হাত রাখল। কারণ আমার মাথায় অনেক কথা ঢুকছে। পাড়ায় লোকজন কথা বলে, অফিসেও। আমি বাইরে থাকি, আর তুমি। মিতাল ফিসফিস করে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? অয়ন চোখ সরালো না। আমি জানি না, কিন্তু মানুষ যখন প্রশ্ন করে তখন উত্তর লাগে। এই মুহূর্তে অর্ক আর সহ্য করতে পারল না। সে করিডর থেকে সামনে এগিয়ে এলো, একদম স্বাভাবিক ভঙ্গিতে, ভয় বা তাড়াহুড়ো না দেখিয়ে। অয়ন চমকে ঘুরে তাকালো। অর্ক? অয়নের গলা কঠিন। তুমি এখানে? মিতালির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অর্ক দ্রুত শান্ত করে বলল, দাদা, আমি আপনার বাড়িতে ভেতরে লুকিয়েছিলাম না। মিতালি আপু নীলের ল্যাপটপ অন হচ্ছিল না বলে ফোন করেছিলেন। আমি এসে সেটিংস ঠিক করে দিচ্ছিলাম। আপনি ঢুকছেন শুনে আমি বেরিয়ে আসিনি, কারণ ভুল বোঝাবুঝি হবে ভেবে থমকে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝলাম চুপ থাকলে ভুল বোঝাবুঝি আরও বাড়বে। অয়ন কিছুক্ষণ কথা বলল না, শুধু অর্ককে দেখল, মাথা থেকে পা পর্যন্ত। তারপর মিতালির দিকে তাকালো। তুমি বললি নে কেন? মিতালি চোখ নামিয়ে বলল, তুমি আজ খুব রাগী ছিলে, আমি ভয় পেয়েছিলাম। অয়নের চোয়াল শক্ত হল। ভয় পেয়েছিলে, তাই মিথ্যে বললে? অর্ক ধীরে বলল, দাদা, আমি একটা কথা বলি। পাড়ায় মানুষ কথা বানায়, এটা আমরা সবাই জানি, কিন্তু সত্যি কথাটা যদি সময় মতো বলা হয় তাহলে কথার বিষ কমে। আমি আপনাদের পাশের বাড়ির ছেলে, আপনার সাথে আমার সবসময়ই সম্মান সম্পর্ক ছিল। আমি কাউকে অসম্মান করতে আসিনি। অয়ন ঠান্ডা গলায় বলল, সম্মান সম্পর্ক থাকলেই কি আমার বাড়িতে রাতে আসা যায়? অর্ক মাথা নেড়ে বলল, আপনি ঠিক বলেছেন, তাই আমি কখনো নিজে থেকে আসিনি। আজও প্রয়োজন ছাড়া আসতাম না। ল্যাপটপটা নতুন, নীরের পড়াশোনার ব্যাপার, তাই এসেছি। আর আমি এক্ষুনি চলে যাচ্ছি। অয়ন হঠাৎ একটু নরম হলেও গলায় জেদ রইল। তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও। তোমাদের মধ্যে আর কোনো কথা? অর্ক একদম স্পষ্ট করে বলল, না দাদা, কোনো গোপন কথা নেই। আমার কোনো অধিকার নেই এসবের। আমি শুধু সাহায্য করেছি। আর আমি আজকের পর থেকে মিতালি আপুকে সরাসরি বাড়িতে এসে কিছু করব না। দরকার হলে আপনি থাকলে বা দিনের আলোতে বা বাইরে, যেভাবে আপনি ঠিক মনে করবেন। মিতালির চোখে জল এসে গেল। সে বুঝল অর্ক সীমা টেনে দিল, যাতে আগুন না লাগে। অয়নও বুঝল অর্ক কথা ঢাকছে না।
কিছুক্ষণ নীরবতা, তারপর অয়ন চেয়ার টেনে বিশে পড়ল। কণ্ঠটা ক্লান্ত হয়ে গেল। আমি আসলে অনেক দিন ধরেই চাপে আছি, কাজ, ট্রান্সফার, টাকা সব। বাইরে থাকলে মনে হয় ঘরটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই সন্দেহ মাথায় ঢুকে যায়। মিতালি খুব আস্তে বলল, সন্দেহ করলে তুমি আমাকে ভেঙে দাও অয়ন, আমি ভুল করছি না। অয়ন চোখ কোচলালো, আমি জানি, কিন্তু আমি সময় দিতে পারছি না, আর সময় না দিলে মানুষ দূরে চলে যায় ভেবে ভয় পায়। অর্ক বুঝল এটাই আসল। সে আর বেশি কিছু বলল না, শুধু বলল, দাদা আমি তাহলে যাই, আপনারা কথা বলুন, কথা বললে জট খোলে। অয়ন মাথা নেড়ে বলল, অর্ক শোনো, আজকের জন্য ঠিক আছে, কিন্তু আমি চাই না পাড়ায় কথা উঠুক। অর্ক বলল, উঠবে না, আমি নিজে থেকেই সাবধান থাকব, আর কারো কথা কানে এলে আমি আপনাকে জানাবো, আপনারাই আগে জানবেন। অর্ক দরজার দিকে এগোতেই মিতালি খুব নিচু গলায় বলল, থ্যাংক ইউ। অর্ক শুধু মাথা নেড়ে বেরিয়ে গেল। বাইরে এসে ঠান্ডা বাতাস এসে লম্বা নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল বড় একটা বিপদ অল্পের জন্য থেমেছে, কিন্তু সে জানে আজ যে সীমা সে টেনেছে সেটা তাকে আরও অনেক দিন মানতে হবে, নইলে আবার একই আগুন জ্বলবে। পরদিন অফিসে অর্ক খুব স্বাভাবিক ছিল। নীরা আপু দূর থেকে তাকালেন, চোখে প্রশ্ন। অর্ক সুযোগ বুঝে বলল, আপু একটা কথা, আপনার সাথে হাঁটা সেটা আমি পারবো না, ভুল বোঝাবুঝি হয়। আপনি চাইলে অফিসের ক্যাফেতেই দিনের আলোতে কয়েক মিনিট কথা বলতে পারি, কিন্তু গোপনভাবে না। নীরা আপু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হালকা হাসলেন। সেই হাসিতে কষ্টও ছিল। তুমি আমাকে না বললে আমার রাগ হওয়ার কথা, কিন্তু তোমাকে দেখে রাগ আসে না। তুমি ঠিক করেছ অর্ক। অর্ক বলল, আমি চাই সবাই ঠিক থাকুক আপু। সেদিন বিকেলে অর্ক বাড়ি ফিরতে ফিরতে দেখল মিতালির বারান্দায় আলো জ্বলছে, আর অয়নও সেখানে। নীল মাঝখানে বসে কিছু দেখাচ্ছে, তিনজনের মধ্যে কথা হচ্ছে। খুব বড় হাসি নয়, কিন্তু একটা চেষ্টা আছে, একসাথে থাকার চেষ্টা। অর্ক গেটের ভেতর ঢুকে চুপচাপ উপরে তাকালো। মিতালি একবার চোখে চোখ রাখল, কিছু বলল না, অর্কও না, শুধু একটা ছোট মাথা নেড়ে বুঝিয়ে দিল সব কিছু ঠিক রাখার চেষ্টাটা চলছে। আর ওই নীরব সম্মতিতেই অর্ক বুঝল, কখনো কখনো ভালোবাসা মানে এগিয়ে যাওয়া নয়, বরং সময় মতো থেমে যাওয়াও মানে রয়েছে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে কারো ঘরকে, কারো সম্মানকে আর নিজের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় সিদ্ধান্ত।